মেয়েটি ছেলেটিকে বলল, আজকে বাসা খালি আছে, চলে আসো। আমি রুমে আছি। রুমমেট প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলছে। মেয়েটির কথাই ছেলেটিও হ্যাঁ বলে। এদিকে ছেলেটি আমাকে বিদায় জানিয়ে বের হয়ে পড়ে। তাতে আমার কি? আমি সিঙ্গেল মানুষ, চিত হয়ে শুয়ে থাকাটাই শ্রেয়। তার ঠিক 1 ঘন্টা পর একটা ফোন আসে যে আমার রুমমেট নাকি মারা যায়। তার লাশটা পাওয়া যায় ঢাকায় অবস্থিত একটা পুরনো বাড়ির সামনে। তাড়াহুড়া করে আমি বেরিয়ে পড়ি। গিয়ে দেখি ওর দেহ ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। এত ভয়ঙ্করভাবে কে মারল? সে এসেছিল প্রেমিকার সাথে দেখা করতে, তবে এই অবস্থা কেন? পুলিশ এসে আমাকেই ধরল, অপরাধী হিসাবে নয়, আমি কিছু জানি কি না তা জানার জন্য। পুলিশকে আমি সব সত্যটাই বললাম। এই কারণেই যদি আবার আমাকে ফাঁসিয়ে দেয়, বলা তো যায় না। আকাশে যত তারা, পুলিশের ততই ধারা। জিজ্ঞাসাবাদের পর আমি চলে আসি বাসায়। আম্মু অনেকক্ষণ থেকেই কল দিচ্ছিল। এতক্ষণ ব্যস্ত থাকায় রিসিভ করা হয়নি। রিসিভ করতেই ওপাশ থেকে আম্মু বলল, রিয়াজ, তোর চাচাতো ভাইকে তো পাওয়া যাচ্ছে না গতকাল থেকে। আমি অবাক হয়ে বললাম, কেন? কোথায় গিয়েছিল? আম্মু বলে, কাল সন্ধ্যায় বের হয়েছে, আর আজ সন্ধ্যা হয়ে গেল, কোনো খবর নেই। আম্মুর কথাটার পর আমার চোখ যায় সোজা টিভিতে। টিভি দেখে বুকের ভিতর চিন করে ওঠে আমার। নরম গলায় আম্মুকে বললাম, ফোন রাখো মা, জলদি টিভি চালু করো। বলেই আমি ফোন রেখে দিলাম। টিভিতে নিউজ দিচ্ছে, ব্রেকিং নিউজ, আজ সকালে ঢাকায় এক পোড়ো বাড়ির সামনে একটা লাশ পাওয়া যায়। বিষয়টা নিয়ে সবাই খুব মাতামাতি করায় ইতিমধ্যে নতুন আর একটা লাশ পাওয়া গেছে। লাশের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। তাই ওর পরিবারের প্রতি অনুরোধ, লাশটির পরিবার ঢাকা মেডিকেল মর্গে এসে যেন যোগাযোগ করেন। লাশটি আর কারণ নয়, ওটা আমার চাচাতো ভাইয়ের লাশ। অদ্ভুত ব্যাপার, চাচাতো ভাই থাকে গ্রামে, ঢাকায় আসলো কি করে? তখনই একজন রিপোর্টার মাইক হাতে নিয়ে বলা শুরু করে, আজ যে 2টা লাশ পাওয়া যায়, দুজনের পকেট থেকেই পুলিশ উদ্ধার করেন কিছু একই রকম জিনিস। অনেক বড় রহস্যের মাঝে পড়ে যায় সবাই। 2টা খুনের কারণ কি একটাই, নাকি 2টা খুনের খুনই একটাই? আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন সময় টিভি। এই রিপোর্টাররা আজকাল কি শুরু করলো কে জানে, বানিয়ে বানিয়ে কত কাহিনী তৈরি করে। প্রথমত, প্রথম বন্ধুর পকেটে কি পাওয়া যায় তা আমিও জানি, কিন্তু চাচাতো ভাই ওই একই জিনিস নেবে কেন? রিপোর্টার লোকেদের দোষ দিয়ে আর কি হবে, তাদের কাজ একটাই। এদিকে আমার গ্রাম থেকে একজনের পর একজন শুধু কল দিয়েই যাচ্ছে। চাচাতো ভাইয়ের মরার সংবাদ শুনতে শুনতে বোরিং হয়ে গেছি। কোথায় সবাই এসে লাশটা উদ্ধার করবে তা না, উল্টে কান্নাকাটি জুড়ে দিল। কান্নাকাটি সত্যি মন খারাপ করে দেওয়ার অন্যতম কারণ। গ্রাম থেকে শুনলাম পরে অনেকে এসেছে লাশ নিতে, আমাকেও যেতে বলেছে, তবে যাইনি। কেন যেন মন সায় দিচ্ছিল না। বারান্দায় বসে নিকোটিনের ভেতর হারিয়ে গেলাম। চিন্তার বিষয় আছে, একই দিনে আমার পরিচিত 2জন লোক, তাও একই বাড়ির সামনে, কিভাবে মরতে পারে? তার চেয়েও বেশি ভাবাচ্ছে এইটা, ওদের পকেটে দুজনের একই জিনিস কেন পাওয়া গেল? রহস্যটা কি? ফেসবুকে ঢুকতেই অনেকের পোস্ট দেখলাম, অমুক মরেছে অকাম করতে গিয়ে, তমুক মরে যাওয়ার কারণে তো আমরা শোকাহত, তবে এর রহস্য হয়তো নোংরামো থেকে। আজকাল ফেসবুকের ছেলেমেয়েরা লেজেন্ড হয়ে যাচ্ছে, আদালতের বিচার ওরাই করে ফেলে। পারে কিভাবে এরা? অসহ্য লাগলো ফেসবুকের এসব কারণ। গবেষকের অভাব নেই, কাজের সময় কেউ নেই। চিন্তা করলাম সেই বাড়িতে যাব কি, সেখানে জড়িয়ে আছে কি কোনো রহস্য, হয়তোবা। কিন্তু পুলিশ তো বাড়িটিতে তাদের আয়ত্ত করে রেখেছে, গেলে এখন ভেজাল হতে পারে। প্রথম লাশ পাওয়ার পর সবাই শান্ত হলেও পরের লাশ পাওয়ার পর বাড়িটি আর সেটা নেই। পুরো বাড়িতে গার্ড লাগানো হয়েছে। তবে যাই হোক, রহস্য তো আমাকে জানতেই হবে। বারান্দায় বসে ভাবছিলাম, তখন দেখলাম রাস্তা দিয়ে কয়েকটা ছেলে মেয়ে যাচ্ছে। মেয়ের কাঁধে ছেলের হাত, মেয়ের হাত ছেলের পিঠে।
চোখ সেদিকে দিয়ে লাভ নেই, সিঙ্গেল মানুষ, ওসব দেখতে নেই। কিন্তু চোখ সরানোর আগেই চোখটা আটকে গেল তাদের দিকে। লোমহর্ষ এক ঘটনা ঘটে যায় মুহূর্তের মধ্যে। একটা লাল রঙের গাড়ি এসে সোজা ওদের সামনে দাঁড়ায়। দুজন ছেলে আর দুজন মেয়ে ছিল ওখানে। গাড়ি ওদের সামনে আসতেই তারা দাঁড়িয়ে যায়। ওদের সামনেই গাড়ি থেকে নেমে আসে একজন লোক। কালো শার্ট, কালো গেঞ্জি, কালো প্যান্ট আর কালো চশমা চোখে দেওয়া। রাতের বেলায় কেউ সানগ্লাস পরে প্রথম দেখলাম। তবে ঘটনাটা মনোযোগ দিয়ে দেখার ইচ্ছে হলো আমার। ভালোভাবেই লক্ষ্য করছিলাম ঘটনাটা। লোকটি ওদের সামনে এসে কি যেন বলছিল। ওরাও লোকটির সঙ্গে কথা বলছে। এখান থেকে আমি কিছু না শুনলেও আন্দাজ করতে পারছি তর্ক করছে তারা। এক সময় লোকটি তার হাতটা পকেট থেকে বের করে। অদ্ভুত কাণ্ড, লোকটির হাতের সাথে ওনার পকেটের ভিতর থেকে বড় একটা তলোয়ার বের হয়। ঝিকিমিকি করছে সেই তলোয়ার। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি ওদের দিকে। অবশ্য আমি বেশি দূরেও না, ফ্ল্যাটের 3 তলায় বারান্দায় বসে আছি। লোকটি সেই তলোয়ার দিয়ে লাল গেঞ্জি পরা ছেলেটিকে চোখের নিমেষে হত্যা করে ফেলে। সঙ্গে সঙ্গে ওর সাথের মেয়েটি চিৎকার করে দেয়। অবশ্য চিৎকারের শব্দ 2 সেকেন্ড বেরিয়েছে। তারপরের শব্দ বের হওয়ার আগেই সেই কালো ড্রেস পরা লোকটি মেয়েটিকেও হত্যা করে ফেলে। সঙ্গে থাকা আরও 2 জন চিৎকার না দিয়ে পেছনের দিকে দৌড় দেয়। বেশি দূর যেতে পারেনি, তার আগেই লোকটি বাম পকেট থেকে ছোট 2টা ছুরি বের করে ছুঁড়ে দেয় তাদের পিঠে। কয়েক পা দৌড়েই রাস্তার ঝাপটে পড়ে ছেলে মেয়ে দুজনেই। আমার লোম যেন খাড়া হয়ে গেছে। এক প্রকার বাকরুদ্ধ হয়ে গেলাম। লোকটি গিয়ে একজন একজন করে তার গাড়িতে তুলছে। একইভাবে সবাইকে গাড়িতে তুলছে উনি। প্রথমে একটা পা ধরে টেনে টেনে আনে, তারপর গাড়ির পিছনে ঢাকনা খুলে ভিতরে ছুঁড়ে মারে। এক হাতের অনেক শক্তি ওনার। পরে উনি নিজেই গাড়িতে উঠে বসে। আমি এখনো চোখ বড় বড় করে তাকিয়ে আছি। উনি গাড়িটা স্টার্ট দিতে 5-6 হাত সামনে গিয়ে আবার দাঁড়ান। এরপর গাড়ির সেই কালো গ্লাস নামিয়ে জানালা দিয়ে আমার দিকে তাকায়। প্রাণটা যেন আমার যায় যায় অবস্থা। হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। লোকটি মাত্র 5 সেকেন্ডের মতন আমার দিকে তাকিয়ে আবার হুট করেই যেন বাতাসের গতিতে চলে যায়। মনে হলো ওনার গাড়ির কয়েক সেকেন্ডের মধ্যেই হাওয়ায় মিশে যায়। ধূপ করে ফ্লোরে পড়ে যাই আমি। অনেক ঘাবড়ে আছি। কোনোভাবে হাত পা নাড়িয়ে টেবিলের পাশে গেলাম। গড়গড় করে পুরো মগের পানি গিলে ফেলি। পুরো শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। চোখ মুখ ভিজে একাকার। ধীরে ধীরে চোখটা ঝাপসাও হয়ে যেতে লাগলো। অতএব আর কিছু মনে নেই। চোখ মেলে দেখি সূর্যের আলোক এসে সোজা চোখে পড়ছে। সকাল হয়ে গেল, অথচ আমি কই? খেয়াল হলো রাতের ঘটনাটা। জলদি এসেই টিভি অন করি, কারণ ওনারা বলেছিল নতুন আপডেট পেতে আমাদের পাশে থাকুন। টিভি অন করতেই আরম্ভ হলো মাতামাতি। আজ সকাল ভোরবেলা একজন বৃদ্ধা দেখতে পায় রাস্তার পাশে 4টা লাশ পড়ে আছে। এই বলেই ওরা ক্যামেরা লাশের দিকে ঘোরায়। লাশ দেখে আমার গলা শুকিয়ে তলায় নেমে যায়। এই 4 জন তো তারাই যাদের মৃত্যু আমার সামনে হয়েছে। অদ্ভুত আরো বেশি হলাম তখন যখন এই রিপোর্টার বলল ওদের পকেটেও নাকি একই জিনিস পাওয়া যায় যা আগের 2 জনের পকেটে পাওয়া গেছে। বড়ই অদ্ভুত সব মৃত্যু হচ্ছে। কাল মরল আমার 2 জন লোক, আজ মরল এরা। তাছাড়া লোকটি আমাকে দেখেও ফেলেছে, তাকিয়েও ছিল। আমাকে আবার কিছু করবে না তো? তবে কি উনি আমাকেও কিছু করতে চায়, নাকি কিছু বলতে চায়? হয়তো বা তেমনই কিছু। আবার এমনও তো হতে পারে উনি আমাকে কোনো মেসেজ দিতে চাচ্ছেন। আসলেই কি তাই? আচ্ছা, উনি কি কোনো সাইকো? যে কাণ্ড চালাচ্ছে তাতে তো তাই মনে হচ্ছে। আবার ওনার গাড়িটাও হাওয়ার গতিতে হারিয়ে যায়। এত স্পিডে তো এরোপ্লেন পর্যন্ত চলে না। তবে কি উনি কোনো অশরীরী? হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু উনি আসলেই কে? মাথার চুল অল্প কয়েকদিনেই উঠে যাবে। যে পরিমাণে চিন্তা করছি তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক,
খিদার জ্বালা আমি মেনে নিতে পারছি না, কিছু খাওয়া দরকার। বাসায় তেমন কিছু খাবার নেই, কয়েকটা চানাচুর আছে আর মুড়ি, সকালের নাস্তাটা হয়ে যাবে। এই সময় বাজার করাটাও হলো না। নাস্তা বানিয়ে খেতে বসলাম টিভির সামনে। ওদের পাশে থাকতে হবে যে। কয়েক মিনিট যেতেই আমার গলায় মুড়ি আটকে যায়, না পারছি ভিতরে নিতে আর না পারছি বাহির করতে। দম আটকে যাওয়ার অবস্থা। হামাগুড়ি দিয়ে টেবিলের ওপর থেকে পানি নিলাম, মুখে নেওয়ার আগেই দেখলাম মুড়ি নেমে গেছে। তবুও একটু খেয়ে নিলাম পানি। ভাবছেন কেন আটকেছে? শুনুন, টিভিতে মাত্রই দেখলাম একটা নদীর পাড়ে পড়ে আছে 30 থেকে 40টা লাশ। সঠিকভাবে গণনা করা যায়নি। সবার দেহ একই রকমভাবে ক্ষতবিক্ষত, সবার পকেটেই পাওয়া গেছে সেই একই জিনিস। এবার আর কেউ শান্ত না। আন্দাজ করলাম আমার ফ্ল্যাটের মধ্যে ধূপ ধাপ করে সবাই দরজা বন্ধ করছে। জানালা দিয়ে এটাও দেখলাম পাশের ফ্ল্যাটের জানালাগুলোও বন্ধ হচ্ছে। বলা তো যায় না পরের বার কাকে পাওয়া যায় লাশ হিসাবে। তোলপাড় শুরু হয়ে যায় এই নিয়ে। চারিদিক ছড়িয়ে পড়ে ভয়ের একটা উত্তাপ। স্কুল, কলেজ, মাদ্রাসা সবই বন্ধ। রাস্তায় একটা দোকানও খোলা নেই। শহরটা যেন হয়ে যায় নিস্তেজ, যেন এই শহরের মানুষগুলো হুট করেই হারিয়ে গেছে। রাস্তায় আমি একা একা বের হলাম। কয়েকজন বলছে, বাহিরে কি, বাসায় গিয়ে লুকান। কে বলেছে সঠিক জানি না। সবার জানালা বন্ধ, কোনো দিকে আওয়াজ আসছে না, বুঝবো কি করে? তখনই কিছু পুলিশ এসে আমার কলার চেপে ধরেন, গালে 2-1টা থাপ্পড় মেরে সোজা বাসার সামনে নামিয়ে দেয়। হুমকিও দিয়ে গেছে আর যেন না বের হই। এরাও পারে বটে, আমি বের না হয়ে যাব কোথায়? এর রহস্য যে আমাকে জানতেই হবে। তাই আবারও বেরিয়ে পড়লাম। আমাকে জানতেই হবে কে সে, অশরীরী নাকি সাইকো। খানিকটা পথ পার করে চলে আসলাম একটা চায়ের দোকানে। সব দোকান বন্ধ, কিন্তু এই বৃদ্ধ লোকটির দোকান খোলা। দেখে বেশ অবাক হলাম। ধীর পায়ে হেঁটে ওনার কাছে গিয়ে বললাম, কি চাচা, প্রাণের ভয় নেই? না বাবা, বৃদ্ধকালে আর কিসের ভয়? রঙের দুনিয়া ছাড়ার কি খুব ইচ্ছে? তা তো অনেক দিন আগেই মরে গেছে বাবা। কেন? তোমাকে বলে কি হবে? আরে বলুন, আপনার ছেলে মনে করে বলতে পারেন। তবে বলবো? হ্যাঁ বলুন। আমার একটা মেয়ে আছে, ওর নাম প্রিয়া। বাহ, ভালো নাম। তারপর? পড়ালেখায় খুব চঞ্চল ছিল সে। আমাকে তো খুব ভালোবাসে। আমি বাসায় না ফেরা অবধি তো খাবেই না সে। ওর মা মারা যায় তার জন্মের 3 বছর পর। ছোটবেলা থেকে তাকে আমি মানুষ করে তুললেও ওর জ্ঞান হবার পর থেকে আমাকেই সে দেখাশোনা করে। ওর একটা অভ্যাস ছিল, যদি কোনো কারণে আমার মন খারাপ থাকতো তো আমার গাল টেনে সে বলতো, আমার কলিজার আব্বু। তখনই আমার রাগ ভেঙে যেত। খুব ভালো মেয়ে তো আপনার, আপনার কপাল খুব ভালো। হ্যাঁ, কিন্তু তা আমার কপালে আর সইতে পারেনি। গত 4 মাস আগে সে মারা যায়। কি বলছেন? জি, ও নাকি একটা ছেলেকে পছন্দ করত, অথচ আমি জানতাম না। ওর মৃত্যুর পর সবকিছু শুনলাম। কিন্তু মৃত্যু হলো কিভাবে? কিছু নরপশু আমার মেয়েটাকে। আর কথা বলতে পারেননি উনি, চোখে হাত দিয়ে কান্না করতে থাকেন। জি চাচা, বুঝেছি। খুব খারাপ হয়েছে আপনার মেয়ের সাথে। পুলিশ কিছু করেনি? হ্যাঁ করেছে। 1 মাস জেল কেটে আবার সবাই মুক্ত হয়ে যায়। কি আর করব বলো, বাসায় থাকলে মেয়েটিকে বড্ড অনুভব করি, তাই দোকান খুলে বসে থাকি সারাদিন। মন খারাপ করবেন না চাচা, নিয়তি হয়তো এটাই ছিল। আচ্ছা গেলাম চাচা, পরে কথা হবে। ঠিক আছে। সমাজটা আজ শেষের দিকে। ভালোবাসা নামক শব্দটা তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে ধীরে ধীরে। তবুও কিছু শুদ্ধ ভালোবাসার কারণে হয়তো টিকে আছে সমাজটা। যাই হোক, আমি চায়ের দোকানটা ত্যাগ করে কিছু দূর চলে এলাম। শন করে চোখের সামনে দিয়ে কিছু একটা গেছে মনে হলো। হুট করে দাঁড়িয়ে যাই আমি। কিছু বোঝার আগেই কি ঘটলো কে জানে। তবে সন্দেহ হলো সেই সাইকোটাকে নিয়ে।
সে গেল না তো? তবে গেল কোথায়? এত গতিতে গেলই বা কিভাবে? মাথাটা ঝিম ধরে যাচ্ছে। এদিকে সারাটা দিন বাহিরে হেঁটে বেড়ালাম, সে শন করে যাওয়ার ঘটনা ছাড়া আর কিছুই দেখিনি। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে গেল, খাবারেরও কোনো খোঁজ পাইনি। পাবার কথাও না, সব তো বন্ধ। মনে হচ্ছে শহরটায় আমি একাই আছি। সন্ধ্যা 7টায় বাড়ি ফিরে এলাম বাসায়। রহস্য তো বের করতে পারিনি, তবে কি, ক্লান্ত শরীরটা আগে ঠিক করা দরকার। মুড়ির ডিব্বাটাও খালি। না খেয়ে থাকার অভ্যাসটা অনেক আগে থেকেই আছে, তাই অতটা বোরিং ফিল করার কিছু নেই। তখনই কানে একটা শব্দ ভেসে আসলো, চিৎকারের শব্দ। কোনো মেয়ে যখন চেঁচিয়ে চিৎকার করে তখন এইভাবেই আওয়াজ হয়। তবে চিৎকার দিচ্ছে কোথা থেকে? বারান্দায় এসে দেখলাম রাস্তা ফাঁকা, কিন্তু চিৎকার তো শুনেছি। বুঝতে পারছি না আওয়াজটা আসছে কোথা থেকে। বারান্দা থেকে আবার দৌড়ে এসে দরজা খুললাম। মনে পড়ল ক্যামেরার কথা। একটা মিনি ক্যামেরা আছে আমার। যদি কিছু রেকর্ড করতে পারি তবে তো অনেক কিছু হবে। আবার এসে ক্যামেরাটা নিয়ে নিজের শার্টের বোতামে লাগালাম। এরপর চলে আসি দরজার বাহিরে। 3 তলা থেকে নামতে বেশি লেট হবে না, দেখা যাক কি হচ্ছে নিচে। অনেক স্পিডে নেমে গেলাম নিচে। ঘড়ির সময় 8টার কাছাকাছি, তবে মনে হচ্ছে যেন রাত 3টে বাজছে। চারপাশ যেন শুনশান হয়ে গেল। এই নিস্তব্ধতার মাঝেই তেড়ে আসছে সেই মেয়ের চিৎকার। নিচে এসে ছোটাছুটি করছি এদিক সেদিক। কয়েকটা গলি পার করেই ব্রেক কষলাম। দুপাশে খাড়া হয়ে আছে বিশাল বড় বড় বিল্ডিং। একটা 100 পাওয়ারি লাইটের আলোয় শুধু গলির পথ দেখা যাচ্ছে। এদিকে আমি দাঁড়িয়ে আছি 4 গলির মাঝখানে, আর আমার সামনে থেকে 15-20 হাত সামনে দাঁড়িয়ে আছে কালো শার্ট, প্যান্ট, জ্যাকেট, চশমা পরা সেই লোকটি। এসেছি রহস্য খুঁজতে, কিন্তু মৃত্যুর ভয় পাচ্ছি এখন। লোকটির এক হাতে তলোয়ার, অন্য হাতে একটা মেয়ের দেহ। আমার দিকে তাকিয়ে উনি একটা হাসি দিল, খুবই ভয়ঙ্কর সেই হাসি। ওনার দাঁতগুলো রক্তে লাল হয়ে আছে। বুকের ধুকধুকানি উঠে যায় আমার। ওপরওয়ালা রক্ষা করবে ভেবে মনে সাহস আনলাম। আগে শার্টের বোতামের থাকা ক্যামেরাটা অন করি। এরপর ভয়ের দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, কে কে আপনি? এতগুলো মানুষ মারছেন কেন? পবিত্রতা রক্ষা করা যাদের দায়িত্ব, তারা করছে তার অপব্যবহার। এটাই তাদের শাস্তি। প্রচণ্ড মোটা ওনার গলার স্বর। ভয়ঙ্কর কণ্ঠে উত্তরটা দেন উনি। কেন? কি করেছে এরা? পরকীয়া। এর জন্য শাস্তি মৃত্যু? আমার আর কোনো কথার জবাব দেয়নি সে। চোখের সামনেই মিশে যায় হাওয়ায়। এমন ঘটনা কখনো দেখিনি। একটা মানুষ চোখের সামনে অদৃশ্য হলো কিভাবে? ধ্যাত, আমিও বা কি ভাবছি? সে তো মানুষ নয়, হতেই পারে। ফিরে এলাম বাসায়। ল্যাপটপে ক্যামেরাটা কানেক্ট করেই ভিডিওটা অন করলাম। সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু ওনার অদৃশ্য হওয়ার দৃশ্যটা রেকর্ড হয়নি। এর আগেই ভিডিও ঝিরঝির করতে লাগলো। যাই হোক, রহস্যটা এখন বুঝলাম। পরকীয়া করা ছেলে মেয়েদের ওপরেই এই সাইকো না, অশরীরী হবে। কিন্তু অশরীরীকে ক্যামেরাবন্দি করা যায়? সে যাই হোক, তাতে কি? তিনি এটাই বোঝাচ্ছেন পরকীয়া করা যাবে না। মানছি সে কোনো অলৌকিক শক্তির মালিক, কিন্তু ওনার কাজটা তো সঠিক। সেই জন্য হয়তো সব লাশের কাছে পাওয়া যায় একই জিনিস, যা পরকীয়া কাজের সাথে যুক্ত। আর তিনি এটাই সবাইকে বোঝাতে চাইছেন যে তাদের মৃত্যু তারই জন্য হয়েছে, অন্যায়কারী ওরা। তবে ভাবছি অন্য কথা। এভাবে আর কতদিন? মানুষকে তো সতর্ক হতে হবে। উপায় এখন একটাই, ভিডিওটা আপলোড করা। যে কথা সেই কাজ। আপলোড দিয়ে দিচ্ছি। 2 ঘন্টা পর দেখলাম ভিউয়ার আর শেয়ার। রাতের ভিতর ভাইরাল হয়ে গেল ভিডিও। তখনই দরজায় কারোর নক দেওয়ার শব্দ। হার্টবিট বেড়ে যায় আমার। ভিডিও ছাড়ার অপরাধে সে আমাকে মেরে ফেলবে না তো? না, দরজা তো খোলা যাবে না। কিন্তু সে লোক না হয়ে যদি অন্য কেউ হয়? এই ভেবে দরজার সামনে যাই। ছিদ্র দিয়ে আগে চেক করে নেওয়া দরকার।
যেই আমি দরজার ছিদ্রে চোখ লাগালাম, দেখলাম দরজার ওপাশে অশরীরী, না সাইকো, আরে না অশরীরী, সে যাই হোক, তিনি দাঁড়িয়ে আছেন। ধূপ করে নিজে নিজে পড়ে গেলাম ফ্লোরে। হামাগুড়ি দিয়ে উল্টে চলে আসি বারান্দায়। চিৎকার দিতে মন চাইছে, তবে দিয়েই বা কি হবে, কেউ তো দরজাটা পর্যন্ত খুলবে না। বারান্দায় এসে নিজে নিজেই কান্না করছি আর ভাবছি, আমি তো পরকীয়া করিনি, আমার কাছে এলো কেন? তখনই পাশ থেকে কেউ বলল, ভয় পাওয়ার কিছু নেই। কথাটা শুনেই বাম দিকে তাকালাম। এ কি, লোকটা এখানে আসলো কিভাবে? আমি তো কিছু করিনি ভাই, জাস্ট সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটা আপলোড দিচ্ছি। সত্যি আমার কোনো দোষ নেই। ধন্যবাদ, তোমার জন্য আজ থেকে সবাই সতর্ক হবে, কেউ আর পরকীয়ায় লিপ্ত হবে না। মিথিলাকে শেষ করেই আমি চলে যাব, আর পাবে না আমাকে। মিথিলা কি করেছে? উনি কিছু বলার আগেই আমি আবার বললাম, ও বুঝেছি বুঝেছি, ওকে, তার মানে ওর পর আর কেউ খুন হবে না? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি? করো। আপনি সাইকো নাকি অশরীরী? কেন, জেনে কি করবে? বলুন না। তুমি যেটা নাম দেবে আমার, আমি সেটাই। তবে এইটাই মনে রাখবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য কেউ না কেউ এসে যায়, কেউ সাইকো, কেউ অশরীরী, আবার কেউ মানুষ হয়ে। হ্যাঁ বুঝেছি। আমি গেলাম, তবে আমি আবার ফিরে আসব সেই দিন, যেদিন আবারও সবাই লিপ্ত হবে পরকীয়ায়। বলেই উনি চলে যায়। মিথিলার ভিডিওটা পরে দেখা যাবে। এতক্ষণ যেটা নতুন ভিডিও করলাম সেটা আপলোড করা লাগবে। আগে থেকেই ক্যামেরাটা অন ছিল। ক্যাপশন ওনার নাম দুটোই হবে, অশরীরী সাইকো। কিন্তু সে কি আর আসবে? এই অশরীরী সাইকো কি আবার একদিন শুরু করবে তার খুনাখুনি? হয়তো বা, বলে তো গেছেই, আবার পরকীয়া শুরু হলে সে আসবে। জানি না ততদিন আমি বেঁচে থাকতে পারবো কিনা। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।